Okay, so officially this is our lecture 7 of macroeconomics. Our class course code is ECO 201. So I was discussing about our upcoming class test. So as far there will be 3 chapters. Chapter 1, I was talking about the chapter 1 was the basic chapter. From that chapter you will get some overview of macroeconomics. আমরা macroeconomics টা কি কেন পড়বো, difference between micro and macro, then some small term of economics like scarcity, opportunity cost, efficiency, এই ধরনের টার্ম গুলো পড়ে আসি। মেইনলি ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ব্রড টাইপের কোনো কোশ্চেন ছিল না, এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে বলেছিলামই যে আমি কোশ্চেন করি হচ্ছে গিয়ে ছোট কোশ্চেন যেগুলো সেগুলোই হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে সাধারণত যাই। wait, allow me some time, I'm going to share the book with you. তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যখন ছিলাম সেখান থেকে হচ্ছে আমরা স্মল যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু কভার আপ করে আসি। মেইন কথা হচ্ছে গিয়ে ইকোনমিক্স এর বেসিক থিং গুলো, যে হোয়াট ইজ ইকোনমিক্স or why we are going to study economics, then the difference between micro and macro. So এই টার্ম গুলো কিন্তু আমরা বেশ ভালোভাবে অ্যানালাইসিস করেছি। দেন দেয়ার ওয়াজ 2 বিগ কোশ্চেন, যেটা আমাদের কনসার্ন ছিল হোয়াট উমেন ফর সরি হোয়াট, হাউ অ্যান্ড ফর হুম টু প্রডিউস। এখান থেকে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে আসছিলাম, বা আমরা দেখেছিলাম যে একটা কান্ট্রি ক্যাপিটাল যত বেশি সার্ভিস ওরিয়েন্টেড হবে সেই কান্ট্রি ডেভেলপমেন্টটা তত বেশি হচ্ছে। আমরা এই ধরনের কিছু অ্যাজাম্পশনে এসেছিলাম। তো এখান থেকে মেইনলি আমি বলেছিলাম যে কোশ্চেন গুলো যদি বুঝতে চান যে কোশ্চেন প্যাটার্নটা কি হবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রিভিউ কুইজ যেটা আছে আমাদের, সেখানে কোশ্চেন গুলো আমরা দেখবো। আমি সাধারণত কোশ্চেন গুলো করতে গেলে রিভিউ কুইজটা প্রথমে ফলো করি, যে আপনার অথর কিভাবে কোশ্চেন করেছে, তারপরে আমি আমার মতো করে কোশ্চেনটা নিই। সো রিভিউ কুইজটা হচ্ছে গিয়ে যদি পড়েন তাহলে, যেমন এই চ্যাপ্টার থেকে একটাই ব্রড কোশ্চেন আসতে হবে, যেটা আমি বলেছিলাম for what, how and for whom to produce. তো সেখান থেকে কিন্তু একটাই কোশ্চেন এখানেও দেওয়া আছে, যে describe the broad fact about what, how and for whom to produce. So দেখবেন যে আমরা for what to produce আমাদের ওখানে ডিসিশন নিতে হয়, যে should I produce goods or services. And then how to produce, that means which type of factors of production I'm going to use, like ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এটা থেকে আমি কোনটা বেশি ইউজ করবো। এবং মেইনলি এখানে কোশ্চেন হয় হচ্ছে লেবার ওরিয়েন্টেড না ক্যাপিটাল ওরিয়েন্টেড, এইভাবে। এন্ড দ্য ফাইনালি ফর হুম টু প্রডিউস, এই যে কনজাম্পশনটা কে করবে, এটাও কিন্তু আমাদের আগে থেকে ডিসাইড করে নিতে হয়। কনজাম্পশনের ক্ষেত্রে দেখা যায় যে হাই ইনকাম পিপলের কাছে যাচ্ছে না, এখান থেকে লো ইনকাম পিপলের কাছে যাচ্ছে। এটা কি ডোমেস্টিক্যালি কনজিউম হবে, না আমি এটাকে এক্সপোর্ট করব, এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো সবকিছুরই কিন্তু আমরা মোটামুটি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। তো এই জিনিসগুলো একটু স্টাডি করব আমরা। দেন হচ্ছে গিয়ে আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার 4 এ। এরপর আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করেছিলাম না স্যার? স্যার ম্যাম বলেছিলেন শুরু করবে নেক্সট ক্লাসে, না, আজকে চ্যাপ্টার শুরু করবেন। আর 4 চ্যাপ্টার 4 1 এর পরে কি চ্যাপ্টার 4 আমরা স্টার্ট করেছিলাম? জিডিপি জিডিপি থেকে জিডিপি, ইয়াও না ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি। হ্যাঁ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়েছিলাম। সো এরপরে কিন্তু আমরা স্টার্ট করেছিলাম চ্যাপ্টার 4. So in this chapter we discuss about GDP, GNP, uh, um, um, uh, NGDP, RGDP, then the growth rate, GDP deflator, then their calculation. এবং দেখেছি যে how we are going to measure GDP from total income approach or expenditure approach, অর্থাৎ why the GDP is equal the total income or total expenditure. এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা মিড টার্মের কোশ্চেন করে ফেলা যায়, এরকম একটা চ্যাপ্টার কিন্তু এটা। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, এই জন্যই হিন্টস দিলাম যে এটা থেকে আমি চাইলে একটা মিড টার্মের কোশ্চেন করে ফেলতে পারবো। এত ম্যাটার এলিমেন্ট আমার এই চ্যাপ্টারটার ভিতরে আছে, আমি এই চ্যাপ্টার থেকে এত কিছু পড়াতে পারি। সো ফাইনালি আজকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 এ, যেখানে হচ্ছে গিয়ে আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্টের উপরে। এখানে আমরা ইম্পর্টেন্স দিব আনএমপ্লয়মেন্টের উপরে, আজকে হচ্ছে ইম্পর্টেন্স দিব, আমরা এখান থেকে স্টাডি করব।
দেন নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ইনফ্লেশন রেটটাতে যাব। আমি হয়তো এক্সামটা নিব আগে, এক্সামটা নেওয়ার পরে আমরা ইনফ্লেশনের ক্লাসটা স্টার্ট করব। এটাই হচ্ছে বিষয়। ম্যাম এক্সাম কিভাবে নিবেন? আচ্ছা, এক্সাম কিভাবে নিবে, এটা একটা ভালো কোশ্চেন ছিল। এখন এটা আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নিতাম, তারপরে আমি যেতাম। সো এক্সাম যে আমি নিব, আপনারা কি চান আমি গুগল ফর্মে নিই, না হচ্ছে গিয়ে কোশ্চেন আপলোড করে দেবো, সেখান থেকে এটা একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো, সেখান থেকে আপনারা সাবমিট করে দিবেন? কিভাবে দিবেন? ম্যাম ফোল্ডার ক্রিয়েট করে দিলে ভালো হয় ম্যাম। আমরা সাবমিট করে পিডিএফ তো ওটাই বেশি ভালো হয়। আচ্ছা, আপনারা সাবমিট, আচ্ছা গুগল ফর্মে কতজন এক্সাম দিতে চান হ্যান্ড রেজ করেন, আমরা গণতান্ত্রিক উপায়ে যাই। ম্যাম গুগল ফর্মটা রেফার করবো, কারণ আমাদের মিড টার্ম তো গুগল ফর্মই হবে, তো একটা প্র্যাকটিস হয়ে গেলে ভালো হবে। আপলোড করাটা তো এবার হবে না, কারণ এটা হলো মানে মিড টার্মটা তো আমাদের ওভাবেই দিতে হবে গুগল ডকুমেন্টসে। আচ্ছা, আমি এই জন্য তো স্টুডেন্টদের ওপিনিয়ন চাচ্ছি। গুগল ফর্ম। গুগল ফর্মে কতজন এক্সাম দিতে চান, এখানে কেউ দেখতে পাবে না যে কে হ্যান্ড রেজ করছেন বা কি, এটা নিয়ে কোনো ইস্যুস নেই। আমি যেটা সংখ্যাগরিষ্ঠ হবে আমি সেটাতে দিব। আচ্ছা, মাত্র 8 জন হ্যান্ড রেজ করেছেন, তাহলে ম্যাক্সিমাম চাচ্ছেন হচ্ছে গিয়ে। আচ্ছা, আবারও বলছি, আমরা একটা ক্লাস ওপিনিয়নে যাচ্ছি যে কতজন চান যে গুগল ফর্মে এক্সাম দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গুগল ফর্মে এক্সাম দিব। সেক্ষেত্রে তো আপনারা জানেনই, আমি হাফ স্টুডেন্টদের দেখতে পাচ্ছি গুগল ফর্মে হ্যান্ড রেজ করেছেন, এখন কি হবে? ম্যাথ গুলো কি গুগল ফর্মে আপলোড করা যায়? ম্যাথ গুলোর ক্ষেত্রে আমি ওটাতে একটু কনসার্ন, আমি ওটাই ভাবছিলাম যে আমি যাতে গুগল ফর্মে যে মিড টার্মও যখন হয় তখন আমি খুব কনসার্ন হয়ে গিয়েছি যে আমি আমার ইয়ার কোশ্চেনটা কিভাবে দিব, আপনার হচ্ছে গিয়ে একটা বিজনেস ম্যাথমেটিক্স নেই, ওটার কোশ্চেন কিভাবে দেবো। সেক্ষেত্রে আবার ভেবেছি যে তাহলে সবগুলোর জন্য আমার আলাদা করে ওয়ার্ড ফাইল বানাতে হবে। ওয়ার্ড ফাইল বানিয়ে ওখানে ফাইল আপলোডের অপশন থাকে তো গুগল ফর্মে, আমি হয়তো একটা ফাইল আপলোড করে দিব, সেই ফাইলটা দেখে আপনারা এক্সাম দিবেন। এইভাবে আমার আসতে হবে, আদারওয়াইজ আই হ্যাভ নো অপশন। জি ম্যাম, খাতায় করে তারপর ছবি তুলে ম্যাম দিয়ে ম্যাথ তো পেপার ছাড়া করা যাবে না, মানে আমি ওইটাই বলতে করতেই চাচ্ছিলাম, পারবো না। আমার 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 এন্ড থেকে আরো বেশি প্রবলেম আছে, আমি তো আমার এন্ডের প্রবলেম বলছে, আমাকে কোশ্চেন দিতে হবে না আপনাকে? তো আমি যখন আপনাকে কোশ্চেন দিতে যাব, সেক্ষেত্রে আমি যেটা করব যে আমি হয়তো একটা ওটাকে কি বলে, আমি নিজেই একটা হচ্ছে গিয়ে ফাইল আপলোড করব, নিজে একটা ফাইল আপলোড করে মানে আমার যে ম্যাথসটা সেটা একটা ফাইলে করে সেখানে হচ্ছে একটা ফাইল আপলোড করব, করে হচ্ছে সেখান থেকে আমি আপনার কাছে কোশ্চেনে যাব। এইরকম আমি আমি নিজে চিন্তা করেছি, বিকজ আমার আদারওয়াইজ আমি হচ্ছে গিয়ে মানে কোশ্চেন যখন আমরা করতে পারি তখন আমরা ফাইল আপলোডের অপশন থাকে আমার। সো আমি নিজে একটা কোশ্চেন আলাদা ওয়ার্ড ফাইলে বানিয়ে আপলোড করে দিব। দেন হচ্ছে গিয়ে আপনাদেরও অপশন দিয়ে দিব যে আপনিও ফাইল আপলোড করতে পারবেন। ফাইল আপলোড করে সেটা হচ্ছে গিয়ে আপনাদের মতো করে দিয়ে দিবেন। এই তো, আর কিছু করার নেই। জি ম্যাম, এটাই এটাই ভালো হবে। এটাই ভালো হয় ম্যাম। এভাবে করে দিবেন। আর আমি আমারটা কিভাবে আমি দিব আমি সেটা জানি না, কোশ্চেন আমি ইম্পোর্ট করব কোথা থেকে, এভাবে আমাকে ম্যাম চিন্তা করতে ওয়ার্ডে হবে। করে তারপর আপলোড করে দেবেন ম্যাম, তাহলেই তো হবে। মানে আমি যেটা করব যে আপনাদের জন্য ফাইল আপলোড অপশন আমি দিব, যে আপনারা ফাইল আপলোড করবেন। আর আমার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমি নিজেই কোশ্চেনটা যখন আপনাদের এখানে আপলোড দিব, আমি নিজে একটা ফাইল বা একটা ইমেজ আকারে দিয়ে দিব, আমি সেটা বলতে চাচ্ছি। ও খুবই ম্যাম, বুঝতে পেরেছি। আমি বলেছি ওটা, যে আমার তো হচ্ছে গিয়ে যেহেতু অপশন নাই আমার এখানে, দেখা যায় যে ইয়াটা নাই, কি বলা যায় যে হোয়াট ক্যান আই সে, মানে আমি যে ফাইলগুলোতে কোশ্চেন বানিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে লাইক আমি ওটাকে ইমেজে কনভার্ট করে নিতে পারি, অবশ্যই ইমেজে কনভার্ট করে নিয়ে আমি সেটা সেভাবে দিব। মানে মেইন কথা আমাকেও একটা অপশন খুঁজে বের করতে হবে আমার কোশ্চেন গুলো আপলোড করার জন্য, আপনাদেরও সেখানে অপশনটা আমাকে ক্রিয়েট করে দিতে হবে, যেভাবে আমি গুগল ফর্মে দিয়ে দিতে পারবো।
ওকে, সো যেহেতু ম্যাক্সিমাম হ্যান্ড রেজ করেছেন, ম্যাক্সিমাম না, আমার কাছে মনে হয় হাফ অফ দ্য স্টুডেন্ট হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, এখন ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা তাহলে গুগল ফর্মে একটা এক্সাম নিয়ে নিই, সো দ্যাট আপনাদের জন্য ইজি হবে, যে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আসলে গুগল ফর্মে এক্সামটা দিতে হয়। দ্যাটস ইট। এবং কোশ্চেন আসলে সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এইখানে আসলে প্যাগারিজমের সুযোগ আমার কোর্স আমি খুব কমই রাখি, তো এটা নিয়ে আমি ওয়ারিড না। তো এই গেল, তাহলে আজকের চ্যাপ্টারে আমরা চলে যাই। Today we are going to discuss about the chapter 5. So for that purpose, I have prepared a slide which is about the monitoring jobs and inflation, which is the name of our chapter. So in this chapter, we will focusing two important macroeconomic terms. One is unemployment and another one is inflation. So in today's class, we will focusing on unemployment topic, and in our next class, we will discuss about the inflation part. So first of all, what is employment and unemployment? So we have some wrong idea about the unemployment thing. So that's why first of all we need to know what is unemployment. So for unemployment there are 4 indicators. আমি যখনই unemployment বলবো বা unemployed একজনকে unemployed বলবো, তার আগে আমাকে 4টা indicator complete করে আসতে হবে. After that you can say someone that he or she is unemployed. Okay, the first one is he is under the working age. Working age population. Working age, according to economics, the working age population is 16 to 65. 16 থেকে 65 বছরের মধ্যে যাদের বয়স থাকে তাদেরকে আমরা বলে থাকি working age. So when someone is under working age, the first condition is he has to be in a working age, he or she, not able to get a good job. Not able to get a good job meaning he is searching for a suitable job for last 2 months. সে last 2 মাস ধরে job খুঁজছে। Then he doesn't get a suitable job for him. 2 মাস ধরে জব খুঁজছি কিন্তু আমি আমার জন্য সুইটেবল জব পাচ্ছি না। সুইটেবল জব মিন্স আমার যা যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে তো আমাকে জব পেতে হবে। আমি এখন আমার যোগ্যতা অনুসারে কোনো জব পাচ্ছি না, বা আমার যোগ্যতা অনুযায়ী আমি যে ধরনের কাজ করতে অভ্যস্ত সেই ধরনের কোনো কাজ পাচ্ছি না। Say for example, I am a teacher. Yes, I can teach in tertiary level. In extreme case, yeah, I can teach on secondary level too, in A levels, O levels courses. But obviously, I can't teach in engineering curriculum, or I can't be a doctor, or I can't be an engineer. So in that cases, আমি দেখেন আমি একজন কিন্তু skilled one. I'm talking about myself. So I'm a skilled one. I know what to do. I have that skill in a very good way, and I'm searching for a job. But আমি কোনো একটা কারণে সেই জব সুইটেবল, যে আমি যে ধরনের জব খুঁজছি, যে সুইটেবল সিচুয়েশনটা আমি পাচ্ছি না, সেই সুইটেবল সিচুয়েশনে আমি যেতে পারছি না, বা আমি সেই জবটা পাচ্ছি না। এই যে সিচুয়েশন অ্যারাইজ হবে, এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ আমি যখন ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়ছি, which means 16 to 65 এর মধ্যে পড়ছি, আমি একটা জব খুঁজছি, মানে আমার জন্য একটা সুইটেবল জব আমি খুঁজছি, যেটা আমার জন্য আমি যেটা করতে, মানে সরি, মাই মিস্টেক, আই হ্যাভ দ্য উইলিংনেস, অর্থাৎ আমি জব, এই জন্য আমি লাস্ট 2 মান্থ ধরে জব খুঁজছি। দেন আমি যখন আমার জন্য একটা সুইটেবল জব খুঁজে, অর্থাৎ according to my skilled, when I couldn't find a suitable job for me, that situation will be called unemployment. এর আগে কিন্তু আমি unemployment বলতে পারবো না। এখন আসি, এখানে জবটাকে আমরা ফুল টাইম জব হিসেবে কাউন্ট করব, অর্থাৎ আমি পুরো সময় ধরে যে কাজটা করছি এটা কিন্তু সেখানে আসবে, সো সেখান থেকে আসবে। এটা কিন্তু হচ্ছে গিয়ে অন্য কোনো জায়গা থেকে, অর্থাৎ অন্য কোনো মানে আমি ধরেন ভলেন্টিয়ারি কোনো কাজ করছি, বা আমি হচ্ছে গিয়ে পার্ট টাইম কিছু কাজ করছি, সেই ক্ষেত্রে যদি হয় সেটা কিন্তু আমার এখানে আসবে না। অর্থাৎ আমি যদি এখানে কোনো পার্ট টাইম জবে থাকি, আবারও বলছি ভলেন্টারি ওয়ার্ক করি, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমি সেখানে হচ্ছে আমি এখানে ইনফরমেশনে আসতে পারবো না। এটাই হচ্ছে বিষয় ছিল। এরপরে আসি যে
সরি। এরপরে আসি তাহলে আমি তাহলে আনএমপ্লয়মেন্টে 4টা কন্ডিশন আমাকে কি ফুলফিল করে আসতে হবে, যে আমাকে ওয়ার্কিং এজের মধ্যে থাকতে হবে, আমার উইলিংনেস থাকতে হবে, আমি জব খুঁজে আমার স্কিল ওয়াইজ আমাকে জব খুঁজে বের করতে হবে, এবং আমার ফুল টাইম জব থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া যখন আমার ফুলফিল হবে, দেন দ্যাট সিচুয়েশন উইল বি কল আনএমপ্লয়মেন্ট। ওকে, সো এরপরে আসি যে আনএমপ্লয়মেন্ট আমি আসলাম। তো আনএমপ্লয়মেন্টে আসার পরে এখন সেই অনুযায়ী ধরেন আমি ধরে নিলাম যে তাহসিন, তাকে কি আমি আনএমপ্লয়েড বলতে পারি? না, তাহসিনকে আমি কিন্তু এখন আনএমপ্লয়েড বলতে পারি না। কারণ কি? কারণ তাহসিন আন্ডার দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, কিন্তু তাহসিনে দেখা যাচ্ছে যে সে কিন্তু এখনো জব করার প্রতি উইলিং না, অর্থাৎ তার সেই উইলিংনেসটা নেই। আমার কিন্তু কন্ডিশন গুলো ফুলফিল করে আসতে হবে। আমি এই পুরো জিনিসটাকে ক্লিয়ার করব যে ওয়ার্কিং এজ এন্ড এটা নিয়ে যে কোশ্চেন গুলো অ্যারাইজ হচ্ছে, এটা আমরা একটা ইমেজের মাধ্যমে, আমাদের বই আছে সেটা দিয়ে ক্লিয়ার করবো, সেটা নিয়ে ওয়ারিড হয় না। সো আমি তাহসিনকে কিন্তু অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন আই ক্যান সে তাহসিন is an unemployed person because Tahsin doesn't have the willingness to do the job. And তাহসিন জব করার জন্য যে স্কিলটা অ্যাকর্ডিং টু বাংলাদেশ কন্ডিশন, তাহসিন doesn't have the কি বলা যায় যে doesn't have the ability to do that kind of job. So এই যে আনএমপ্লয়েড সে, এবং সরি সে যে হচ্ছে গিয়ে ওয়ার্কিং এজের মধ্যে পড়ছে, কিন্তু তার সেই উইলিংনেসটাই নাই, কাজ করার যে এখন যে উইলিংনেস সেটা তার মধ্যে নাই, তাহলে তাকে কিন্তু আমি আনএমপ্লয়েড বলতে পারছি না। তার আগে উইলিংনেস আসতে হবে, তারপরে তাকে জব সার্চ করতে হবে, এবং তাকে সেইভাবে স্কিলড হতে হবে। দেন সে যদি ফুল টাইম জব পায় তখন তাকে আমি আনএমপ্লয়েড, না পায় তখন তাকে আমি আনএমপ্লয়েড বলতে হবে। তার আগে আমি আন্দাজে কাউকে আনএমপ্লয়েড বলতে হবে। তো আপনারা যারা স্টুডেন্ট, আপনারা হয়তো অনেকেই নিজেকে অনেক সময় আনএমপ্লয়েড মানে বেকার ভাবেন। সো এটা ভাবার আসলে কোনো কারণ নেই। আমি ইকোনমিক্স এর ডেফিনেশন বলছি, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ ইউ আর নট অ্যান আনএমপ্লয়েড পারসন। আচ্ছা, আমি দুটো হ্যান্ড রেজ দেখছিলাম, হ্যান্ড রেজটা কে করেছিলেন আমি নোটিস করিনি, কোশ্চেন থাকলে করতে পারেন, আমি অ্যানসার ইয়েস দেব। ম্যাম, আমার একটা ছোট কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম, কেউ যদি ওয়ার্কিং এজে থাকে এবং তার যদি স্কিল থাকে কিন্তু সে যদি কাজ না পায়, ধরুন কোন কোম্পানি তাকে হায়ার করছে না, সেক্ষেত্রে কি সেটাকে আনএমপ্লয়মেন্ট বলা হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বলা হবে, বিকজ আমি হচ্ছে গিয়ে স্কিলড আছি, আমি ওয়ার্কিং এজ, আমার উইলিংনেসটা ইম্পর্টেন্ট, আমার উইলিংনেসটা চলে আসছে, আমি কাজ করতে চাচ্ছি কিন্তু এখন জব খুঁজে পাচ্ছি, তখন আমি আনএমপ্লয়েড। আমি এটা এখন এটা আমি এনাফ। ক্লিয়ার করব। হ্যাঁ জি, বলেন। মানে আমরা সাধারণত যেটা বুঝি আনএমপ্লয়েড মানে হচ্ছে কোনো ভ্যাকেন্সি চাকরি নাই। পাচ্ছি না, চাকরি হ্যাঁ, পাচ্ছি না, এরকম না। সহজ কথায় উইলিংনেসটাও এখানে অনেকটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ, ফ্যাক্টর, মানে যে আমার ইচ্ছা যদি আছে। ভ্যাকেন্সি থাকেও তারপরেও যদি আমাকে কেউ হায়ার না করে সেক্ষেত্রেও সেটাকে আনএমপ্লয়মেন্ট বলা হবে। হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, দ্যাটস মাই আচ্ছা, কোশ্চেন। তো এটা বোঝার জন্য এই যে এখানে কিছু কনফিউশন অ্যারাইজেস হয়, সো এই কারণে আমি একটা হচ্ছে গিয়ে টেবল ফ্রম ইয়োর বুক আমি এটাকে একটু শো করার চেষ্টা করছি। So this sea actually light best blue actually color. This color indicates the total population of US economy. আমরা US economy দিয়ে বোঝার চেষ্টা করছি। So first of all, this population is divided into two parts. One is a working age population. Another one is this red one, young and institutionalized. যেটাকে বোঝাচ্ছে, আমি এটাকে আসছি। So প্রথমে আমি যে বললাম 16 to 65 তাদেরকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিয়েছি। যেমন অ্যাকর্ডিং টু ইউএসএস ইকোনমি 25 crore people are under working age population, 250 million people. আচ্ছা, আর বাদ বাকি 50 million people they are young and institutionalized, অর্থাৎ যারা হচ্ছেন গিয়ে below 15 তারা, অথবা above 16 অর্থাৎ যারা হচ্ছেন গিয়ে আপনার বেশ কি বলা যায় যে যারা হচ্ছেন গিয়ে যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। এবং এখানে আরো কিছু পার্সনকে নিয়ে আসছি যারা হচ্ছে গিয়ে মেন্টালি স্টেবল না। কিছু পার্সন থাকে তারা তারা মেন্টালি স্টেবল না, তাদেরকেও কিন্তু আমরা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিয়ে আসতে পারি না, বিকজ যে মেন্টালি আনস্টেবল কেউ তাকে কিন্তু
সে যত স্কিলড হোক তাকে দিয়ে কিন্তু আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। আমাদের যদি আমরা কোনো কারণে যদি আনস্টেবল, মানসিক ভাবে যদি সুস্থ না থাকে, মানসিক সুস্থতাটাও এই জন্য অনেক জরুরি আমাদের বেঁচে থাকার জন্য। আমরা যদি মানসিক ভাবে সুস্থ না থাকি, আমাদের পারিপার্শ্বিকতা যেমনই হোক না কেন, যতই কাজের অপরচুনিটি থাকুক না কেন, আমার পক্ষে কিন্তু কাজ করা সম্ভব হবে না। তো এটাই বলছে। আচ্ছা, দেন এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ওয়ান ইজ লেবার, একটা পার্ট হচ্ছে লেবার ফোর্স আর একটা পার্ট হচ্ছে নট ইন দ্য লেবার ফোর্স। আচ্ছা, এবার আসি লেবার ফোর্সে কারা পড়ছে। আবার বলছে এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আমি দুটো পার্ট করেছি, একটা আছে লেবার ফোর্স আর একটা হচ্ছে নট ইন দ্য লেবার ফোর্স। নট এই যে পুরো পপুলেশন নাকি, কিন্তু পপুলেশনটাকে প্রথমে দুটো ভাগ করলাম, ওয়ার্কিং এজ পপুলেশন এন্ড ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজ, যেখানে ওয়ার্কিং এজের মধ্যে 16 to 65 যারা তারা পড়ছে। কথা বলছেন না তো আমি বুঝতে পারছি না, যদি না বুঝতে পারেন টপিক মানে হ্যান্ড রেজ করে রাখবেন, টপিক শেষে আমি কোশ্চেন নিব। ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে যারা 16 to 65 এর মধ্যে আছেন তারা পড়বেন, আর যারা হচ্ছেন গিয়ে above 6 below 16, that means 0 to 15, and যারা হচ্ছে above 65 age population তারা এটার মধ্যে and যারা কিনা মেন্টালি আনস্টেবল, মানসিক ভাবে যারা সুস্থ নাই, তাদের পক্ষেও কিন্তু কাজ করা সম্ভব হয় না। অনেক সময় সুস্থ সবল মানুষ, তার বডিতে কোনো প্রবলেম নেই, তারাও কিন্তু মানসিক ভাবে সুস্থতা বজায় রাখে না। তারা কিন্তু যদি কেউ ডিপ্রেশনেও থাকে, তার পক্ষেও কিন্তু কাজ করা সম্ভব হয় না, তখন কিন্তু তাকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যেই কাউন্ট করতে পারবো না। Okay, then the working age population is divided into two parts. One is labor force, another one is not in labor force. So who has the willingness to do the job? They are under the labor force. অর্থাৎ এই যে বলছেন যে আপনার উইলিংনেসটা ইম্পর্টেন্ট। তাসিন যেমন ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে আছে কিন্তু লেবার ফোর্সের মধ্যে নাই, because still he doesn't have the willingness to do any kind of job. আর যদি আপনার উইলিংনেস না থাকে তখন আপনি থাকবেন হচ্ছে নট ইন লেবার ফোর্স। অনেকেই আমাদের মধ্যে দেখেন মিলে কিনা, অনেকেরই টেন্ডেন্সি এরকম থাকে না যে আমার বাবার তো অনেক অ্যাসেট আছে, আপনি কিন্তু ওয়ার্কিং এজ এর মধ্যে পড়েন, আপনার স্কিলও আছে, আপনি চিন্তা করেন যে আমার বাবার তো অনেক অ্যাসেট আছে, সো আমি কাজ করতে চাই না। সো আমার বাবার অনেক অ্যাসেট আছে, আমি কাজ করতে চাই না, তাহলে কি আমি ইয়াতে পড়বো? আমার তো উইলিংনেসই নেই, তো কাজই করতে চাচ্ছি না, আমি ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে কিন্তু এখানে পড়ি না। আচ্ছা, তারপরে আসছি হচ্ছে গিয়ে তাহলে আমি যেটা গেলাম যে আমার যখন উইলিংনেস থাকবে তখন হচ্ছে গিয়ে আমি লেবার ফোর্সে, আমি আমার এইজ রেঞ্জের মধ্যে পড়ছি, আমি মানসিক ভাবে সুস্থ আছি, আমি লেবার ফোর্স থেকে ওয়ার্কিং এজ পপুলেশনটা থেকে আমি দেন দুটো ভাগে যাচ্ছি। ওয়ান ইজ লেবার ফোর্স, another one is not in labor force. Who doesn't have the willingness, they are under the not in labor force, and who has the willingness, he is in labor force, he or she. Okay, then এই লেবার ফোর্স থেকে আমার কোশ্চেন আসবে যে এমপ্লয়েড অর আনএমপ্লয়েড। এই যে দেখেছেন আনএমপ্লয়মেন্ট কিন্তু সরাসরি লেবার ফোর্স থেকে আসে না, আপনার উইলিংনেসটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর এখানে। আচ্ছা, লেবার ফোর্সটাকে আমি দেন ডিভাইডেড করে দুটো পার্ট পেয়েছি, ওয়ান ইজ এমপ্লয়েড, অ্যানাদার ওয়ান ইজ আনএমপ্লয়েড। সো ইন এমপ্লয়েড সিচুয়েশন যেটা হবে যে you are under the working age population, then you have the willingness to do the job, and when you find, which is last যেটা হচ্ছিল যে when you find a suitable job for you, suitable full-time job for you, then you will called an employed person. And if in some extreme cases you are under the working age population, yes, you have the willingness to do the job, but you couldn't find a suitable job for you, then you are under the unemployed situation. এটা কিন্তু নট ইন লেবার ফোর্স থেকে কিন্তু আনএমপ্লয়েড আসে নাই। সো আপনার উইলিংনেস না থাকলে ওইখানে আপনি বাতিল, আপনাকে আনএমপ্লয়েড এর মধ্যে আমি কাউন্টই করবো না, আপনাকে হয়তো ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে কাউন্ট করবো, কিন্তু এমপ্লয়েড আনএমপ্লয়েড বেকারত্বের হার বের করার সময় আপনি আমার হেডেক না। কিন্তু আপনার কাজ করার ইচ্ছা আছে, অর্থাৎ আপনি লেবার ফোর্সের মধ্যে জয়েন করেছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, তখন আপনাকে আমি আনএমপ্লয়েড করবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, ma'am. Now it's So clear. according to US's economy, আমি এটাকে একটু ওদের রেশিও ওয়াইজ বলি, according to US's economy, এটা যখন এটা করেছে এই সার্ভেটা হচ্ছে 2011 এর সার্ভে। US এর কারেন্ট পপুলেশন মোস্ট প্রবাবলি 32 crore, মানে 320 million people.
তো এটা 2011 সালে সার্ভেটা বলছি। সো অ্যাকর্ডিং টু দ্যাট সার্ভে আপনার হচ্ছে গিয়ে 30 crore পপুলেশন, সো ফুল পপুলেশন ছিল 30 crore। দেন এটাকে আমি ওয়ার্কিং এজ অর্থাৎ 16 to 65 মেন্টালি স্টেবল এই ধরনের পিপল আমরা পেয়েছিলাম হচ্ছে 25 crore, and rest of the 5 crore are young youth and institutionalized situation. Then between this 25 crore, half of the population, like 15 crore people has the willingness to do the job, so that's why they are under the labor force, and 10 crore people they are not they don't have the willingness to do the job. Yes, ইউএসএ তে অনেক মানুষ আপনি খুঁজে পাবেন যারা কাজ করতে চায় না, কারণ তাদের দেশে অনেক সুবিধা সোশ্যাল বেনিফিটস যেটা আছে সেগুলো তারা খুব পেয়ে থাকে। পেনশন পায়, পেনশন স্কিমের আন্ডারে আসে, বেকার ভাতা পায়, অনেকে আছে কাজ করে না, ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসে, তো তারা ওই নট ইন দ্য লেবার ফোর্স এর মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে লেবার ফোর্স থেকে আমরা এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড এখানে আসবো। আচ্ছা, এখানে একটা খুব কমন কোশ্চেন আসে, আমরা ম্যাডাম বিজনেসম্যানদেরকে আপনি কিভাবে এখানে ডিফাইন করেন? বিজনেসম্যানরাও কিন্তু মানে এমপ্লয়মেন্টের মধ্যে পড়ে, তারাও কাজ করে, তারা তো কোনো না কোনো স্পেসিফিক কাজ করছে, বিজনেস কি এটা কাজ না? তো তারাও কিন্তু একটা স্পেসিফিক কাজ করছে, সেই কাজটা করে এখানে হচ্ছে গিয়ে আসছে এই। সো দিস ইজ দ্য হোল থিং, যেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ফুল সিনারিও যেটা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট কিভাবে আমরা ক্যালকুলেশন করতে যাই এটা আমরা পাবো, এবং এই যে এক্সপ্লেনেশনটা দিলাম ইউ উইল ফাইন্ড আউট ইন দিস প্যারা। এখানে কিন্তু আবার জিনিসটাকে খুব ভালোভাবে দেওয়া আছে, এবং যে কথাগুলো আমি বলছি যে ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে কাজ করবে সেটাও কিন্তু এখানে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এখানে যেটা দেখলাম এটা বলতে ভুলে গিয়েছিলাম, শুধু আমি মেন্টালি আনস্টেবল পার্সনদের কথা বলেছি। ধরেন যারা জেইলে আছে তারা তো ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়তে পারে, বা তারা ক্রাইম মানে অ্যারেস্ট আছে কিছু সময়ের জন্য, বা মানসিক মানে মেন্টাল হসপিটালে আছে বা কোমাতে আছে, তারা সবাই এই যে এই রেড লিস্টের মধ্যে পড়বে। অর্থাৎ তারা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়লেও তারা আমরা তাদেরকে ইনস্টিটিউশনালাইজড, অর্থাৎ আমি তাদেরকে কোনো কারণে কাউন্ট করতে পারছি না, তো সেখানে কিন্তু আসবে। শুধু এই মেন্টালি আনস্টেবল হলে হবে না, আপনি কোনো ক্রাইম করে জেলে থাকলে সেটাও এখানে কাউন্ট করা হবে। ওকে, সো এরপরে আমরা যেটা দেখবো যে তাহলে এমপ্লয়মেন্ট ভার্সেস আনএমপ্লয়মেন্ট আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আসলে এই বিষয়টা কি। এখন আসি এমপ্লয়মেন্ট আসলেই একটা প্রবলেম কিনা, ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম। জি জি অবশ্যই ম্যাম আচ্ছা, আনএমপ্লয়মেন্টে যে 4টা কি পয়েন্টের কথা বলেছেন, ওখানে আছে উইলিংনেস, তারপরে আছে ওয়ার্কিং এজ, বাকি দুটো একটু যদি বলতেন না একবার। প্রথমে আসবে হচ্ছে, প্রথম যেটা আসতে হবে যে ইউ হ্যাভ টু বি আন্ডার ওয়ার্কিং এজ পপুলেশন, দেন হচ্ছে কি আপনার উইলিংনেস থাকতে হবে, তারপরে হচ্ছে আপনাকে স্কিলড হতে হবে, মানে জবটা করার মতো তো অ্যাবিলিটি থাকতে হবে, সেটা বলেছি। স্কিলটা আসলে উইলিংনেস এর সাথেই চলে আসে, তারপর এটাকে আমরা আলাদা একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিই, স্কিলড হতে হবে। দেন হচ্ছে গিয়ে যেমন আমি যদি স্কিলড না হই, যে আমি এটা বুঝায় বলছি, স্কিলড হতে হবে লাস্টে হচ্ছে গিয়ে যখন আপনি সুইটেবল ফুল টাইম জব পাচ্ছেন না। কারণ আমি যদি স্কিলড না হই আমি কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে থেকে যাচ্ছি, ওয়ার্কিং এজ মানে নট ইন দ্য লেবার ফোর্সে চলে আসছি। লেবার ফোর্সে আসতে হলে আমাকে স্কিলড হতে হবে, এরকম একটা বিষয় থাকে যে আমি স্কিলড হতে হবে, আমার উইলিংনেস নট ইন দ্য লেবার ফোর্সে যারা থাকে তাদের ম্যাক্সিমামে দেখা যায় যে উইলিংনেস থাকে না, অথবা তারা আনস্কিলড, এই কারণে তারা লেবার ফোর্স থেকে বাইরে চলে যায়। আই এম সরি টু সে, আমি কাউকে হার্ট করে বলছি না, আমাদের দেশে যারা হোম মেকার তাদেরকে আমরা কিন্তু লেবার ফোর্সের ভিতরে কাউন্টই করি, নট ইন দ্য লেবার ফোর্স বলে থাকি, এবং এটার ওয়ান অফ দ্য রিজন আমরা তাদেরকে আনস্কিলড বলে থাকি। আর তার মাকে আনস্কিলড, বা আমিও তো একটা ফিমেল, আমি কি আনস্কিলড? আমরা নিজেদেরকে আনস্কিলড বলছি না, কিন্তু দেখা যায় পারিপার্শ্বিকতার কারণে আমাদেরকে কাউন্ট করা হচ্ছে আনস্কিলড হিসাবে। তো এই যে এই সিচুয়েশনে কিন্তু আমি ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরেই পড়ছি, আমাদের সবারই দেখা যাবে যে প্যারেন্ট কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের ভিতরে, কিন্তু অনেকের প্যারেন্টই দেখবেন যে লেবার ফোর্সের ভিতরে আপনি নিয়ে আসতে পারছেন না, বিকজ ইন সাম কেসেস তাদেরকে আমরা আনস্কিল হিসেবে ডিফাইন করে নিয়েছি, অথচ তারাও কিন্তু পটেনশিয়াল, তাদেরকে দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তো তখন যখন এটা হবে তখন কিন্তু আমরা এটাকে ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিয়ে আসতে পারছি, এটাই বলতে চাচ্ছিলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা হবে। এবার আসি যে হোয়াই আনএমপ্লয়মেন্ট ইজ আ প্রবলেম।
মানে আনএমপ্লয়মেন্ট কি আসলে একটা ইকোনমির জন্য প্রবলেম কিনা এটা দেখবো। তা আমরা যদিও বুঝতে পারছি ইয়েস আনএমপ্লয়মেন্ট ইজ এ ভেরি বিগ ইস্যুস ফর অ্যান ইকোনমি, তারপরে এটাকে আমরা একটু ডিফাইন করি যে দেখি যে আসলে আমাদের বইয়ে কি বলছে যে আনএমপ্লয়মেন্ট কি প্রবলেম কিনা। তো তার আগে আমি একটু ওপেন ডিসকাশনে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। 2-3 জনের অ্যান্সার আমি নিব। আপনার মতে কেন মনে হয় যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম? ম্যাম আনএমপ্লয়মেন্ট প্রবলেমের একটা কারণ হচ্ছে যে তারা আয়কর দেওয়ার জন্য প্রস্তুত থাকে না। আর আয়কর দেশের একটা জিডিপি বা জিএনপির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এমনকি আয়করের অভাবে অনেক সময় দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। আচ্ছা, তো হ্যাঁ এটা কি রিলেটেড এর সাথে মেন? না, এই আমি কোনো কমেন্টে যাব না, আমি শুধু জানতে চাচ্ছি যে আপনার মতে কেন ম্যাম মনে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, আমি জিহানের একটা হ্যান্ড রেজ দেখছি, বলেন জিহান। ম্যাম আনএমপ্লয়মেন্টে ম্যাম দেশে ক্রাইম বেড়ে যেতে পারে বেশি আনএমপ্লয়মেন্টের কারণে। ক্রাইম বেড়ে যেতে পারে বেশি, ওনার কাছে মনে হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেশি হলে ক্রাইম বেড়ে যেতে পারে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? সোশিও ইকোনমিক অবস্থা সবারই খারাপ হতে পারে, সোশ্যাল সোশিও এন্ড ইকোনমিক্যাল। ইকোনমিক সিচুয়েশন খারাপ হয়ে The যেতে stable will be destabilized. There is no stable position for any family. কারণ একটা পরিবারের মধ্যে একজন কর্মক্ষম ব্যক্তি থাকে, সে যদি কর্মক্ষম না হয় আলটিমেটলি পুরো পরিবারটি অর্থনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় এবং অনেক সমস্যার সম্মুখীন হয়। আচ্ছা, ম্যাম বেশি আনএমপ্লয়মেন্ট থাকলে ম্যাম যুব সমাজ ম্যাম ফ্রাস্ট্রেশনে ভুক্তভোগী হয়ে ম্যাম ইভেন সুইসাইড করতে পারে, সুইসাইডাল হতে পারে। মেন্টাল হেলথ তাহলে অনেক জি ম্যাম। বড় একটা বিষয় তাহলে এই জায়গাটাতে, মানে আপনাদের ইন্ডিকেশন গুলো দেখে মনে হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথ ভালো হওয়ার জন্য কিন্তু মানে আনএমপ্লয়মেন্টটা একটা বিগ ইস্যু। যদি মেন্টাল হেলথ না হলে একটা কান্ট্রির একটা মেন্টাল হেলথের একটা এখানে একটা ডিসঅর্ডার দেখা দিবে এরকম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ভলেন্টারি একজনের কাছ থেকে জানতে চাই, অঙ্কন কি বলেন? ম্যাম যদি হচ্ছে মানে আনএমপ্লয়েড পার্সনের জন্য হচ্ছে আমাদের ইকোনমিতে কোনো মানে ক্যাশ ফ্লো আসবে না, তার কোনো ইনকাম থাকবে না, তো সেই হিসেবে সেই মানে টাকাগুলোকে সে খরচও করতে পারবে না, যে তার কাছে কোনো টাকা পয়সা নাই, ক্যাশ ফ্লোটা মার্কেটে কমে যাবে, ইকোনমিতে এটা কমে যাবে, তার হচ্ছে কোনো সেভিংস থাকবে না। এটার জন্য ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। এটা যদি আনএমপ্লয়মেন্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ইকোনমিটা মানে হচ্ছে ইকোনমিক গ্রোথটা তো হবে না, আর হচ্ছে ম্যাম কিভাবে বুঝাইতে পারি ম্যাম, ক্যাশ ফ্লোটা স্লো ডাউন হয়ে যাবে। আচ্ছা, ঠিক অনেক আছে। স্লো হয়ে যাবে। অঙ্কন হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর থেকে বলার চেষ্টা করেছেন, বাকি সবাই যেগুলো বলেছেন কোনোটাই আসলে রং না। আসলে কিন্তু আমরা আহ, অনেকগুলো সেন্স থেকে দেখলে, যেমন একজন বলেছেন যে ম্যাডাম আনএমপ্লয়মেন্ট বাড়লে ক্রাইম বেড়ে যাবে। আমি কিন্তু আমার কাছে পয়েন্টটা ভালো লেগেছে, বিকজ ট্রু। আমি নিজে যখন আমি ধরেন পটেনশিয়াল একজন পার্সন, আমি জানি যে আমাকে দিয়ে কাজ হবে, আমি কাজ ভালো করতে পারবো, বা আমি দেশের জন্য কিছু করতে, মানে আমি মেইনলি যেটা ফিল করি আমি দেশের জন্য কিছু করতে চাই। টু বি অনেস্ট, আমার মধ্যে যখন আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেলাম, এই জিনিসটা আমার মধ্যে খুব গ্রো করেছিল যে আমি জনগণের টাকায় পড়াশোনা করি, সো আমি দেশের জন্য কিছু করতে চাই। অনেকের মধ্যে এই ধরনের মেন্টালিটি থাকে। সো যখন আমার মধ্যে এই ধরনের মেন্টালিটি আছে, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, আমি করতে পারছি না, এটা এক ধরনের ক্রাইসিস ক্রিয়েট করে। সেই ক্রাইসিস থেকে কিন্তু আমরা অনেক রং ডিসিশনে যাই। তো সেখান থেকে কিন্তু ক্রাইম আসতে পারে। বা আমি দেখলাম যে আমার আশেপাশের মানুষজন আনস্কিল যারা, তারা রং ওয়েতে যে তারা অনেক বেশি, আমাদের দেশে যেটা হচ্ছে, তারা অনেক বেশি ইনকাম করছে, তখন কিন্তু আমি ব্যাডলি ইনফ্লুয়েন্সড হব যে তাহলে তো ভালো থেকে লাভ নেই, খারাপ হয় ভালো, খারাপ হলে তো অ্যাটলিস্ট দিন শেষে ভালো থাকা যায়, টাকা পয়সা পাওয়া যায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের মধ্যে আসা শুরু করবে। তো এই যে এই সিচুয়েশন গুলো হলে তখন হচ্ছে গিয়ে আমরা আনএমপ্লয়মেন্টে আমরা মানে তখন আমাদের কিন্তু এই যে ক্রাইম রেটটা, আনএমপ্লয়মেন্ট এটা এখানে একটা আমার এখানে মানে ইনডাইরেক্ট একটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেখানে আমাদের দেশে কিন্তু ক্রাইম রেট বেড়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে
আরো একজন স্টুডেন্ট বললেন যে ম্যাডাম আমাদের মেন্টাল হেলথের একটা খুব বড় ধরনের ইস্যু। আপনারা কি জানেন করোনাকালীন সময়ে বাংলাদেশে মেন্টাল হেলথ ইস্যুটা কত বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? এটার একটা স্ট্যাটিস্টিক্যালি একটা ডেটা আসছিল, পেপারে আসে, প্রথম আলোতে আসছিল কিনা আমি বলতে পারছি না, তবে আমি কোথাও এক জায়গায় দেখেছি, এটা কোনো ডেইলি মানে ন্যাশনাল নিউজ মানে পেপারেই আসছে। সেই ডেইলি নিউজ পেপারে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে করোনাকালীন সময়ে 16% হচ্ছে গিয়ে আপনার মানসিক মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে। 16% মানুষের মধ্যে নতুন করে মানসিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। সেটা পারিপার্শ্বিকতার কারণে হতে পারে, সেটা এই করোনাকালীন সময়ে অনেক মানুষ আছেন যারা তাদের জব হারিয়েছে বা স্যালারি কমে গেছে। এটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, জব হয়তো না গেলেও স্যালারি এমন একটা স্যালারিতে চলে আসছে যে আপনি যে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করেন বা করে অভ্যস্ত, সেই লিভিং স্ট্যান্ডার্ডে আপনি হচ্ছেন গিয়ে এই স্যালারিতে আপনি চলতে পারছেন না। যেমন আমি আমার কথাই যদি বলি, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ওটা বাদই দিলাম, সেটা একটু পজ করে হচ্ছে গিয়ে এই এই করোনাকালীন সময়ে যে জব চলে গেছে, এই ক্রাইসিসে অনেক অনেক পার্সনই কিন্তু তারা কিন্তু মেন্টালি ডাউন বা আনস্টেবল সিচুয়েশন যেটাকে আমরা বলছি সেটা কিন্তু দেখা দিয়েছে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আরেকজন যে বলছেন যে মানসিক স্বাস্থ্য একটা বড় বিষয়, আনএমপ্লয়মেন্টের কারণে মানসিক স্বাস্থ্যে ঝুঁকি দেখা দিতে পারে, এটা কিন্তু আমি টোটালি এগ্রি করি। আচ্ছা, লাস্টলি অঙ্কন যেটা আসতে চেয়েছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, সেটা নিয়ে আমি আলোচনাই করবো, এখানে এটা আসবে, তো ওটাও আসবো। তো এখন আমার কথা হচ্ছে কি, দেখেন আমি যখন বললাম যে ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম, আপনি নিজে থেকেই কিছু পয়েন্ট আউট করতে পারলেন না? উইলিংলি হয়তো কয়েকজন কথা বলেছেন, বাকিরা কি মনে মনে একটা হলেও প্রবলেম খুঁজে পেয়েছেন না যে আনএমপ্লয়মেন্টের জন্য আমার কোনো একটা প্রবলেম অ্যারাইজেস হচ্ছে? জি ম্যাম। হয়তো বলছেন না, কিন্তু মনে তো হচ্ছে যে এটা হতে পারে বা ওটা হতে পারে, একেবারে যে না মনে হওয়ার মতো কিন্তু আমার মনে হয় না। কি সোহেল, আপনার কি কিছু মনে হয়নি? শাহিনুর করিম সোহেল, যে আনএমপ্লয়মেন্টের কারণে এই প্রবলেমটা অ্যারাইজ হতে পারে? প্রবলেম তো ম্যাম অনেকগুলো আছে, কিন্তু কনফিউশনে আছি ম্যাম। আচ্ছা, তো এই যে দেখেন আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম এটাই, যে আমি কিন্তু ঠিকই বুঝতে পারি যে আনএমপ্লয়মেন্টের কারণে আমার কি কি প্রবলেম অ্যারাইজেস হতে পারে, আমরা কিন্তু সেটা ফিল করি। তো আনএমপ্লয়মেন্টের কারণে যে প্রবলেম গুলো অ্যারাইজেস হচ্ছে আমি সেটা ফিল করতে পারছি, তাহলে হচ্ছে গিয়ে আমরা সেক্ষেত্রে যেটা করব, আমি যদি এই কোশ্চেনটা দিই তাহলে তার আমার এই বইয়ের দুটো পয়েন্টই লেখার কোনো কারণ দেখি না। আমি তো নিজেই জানি আনএমপ্লয়মেন্টের কারণে কি কি প্রবলেম হচ্ছে, তো সেই পয়েন্ট থেকে লিখি। তুমি এটা আসলে বোঝাতে চাচ্ছেন যে ম্যাক্রো থেকে যদি আমি কনসেপচুয়াল কোনো কোশ্চেন করি, আপনার কনসেপ্টটা ইউজ করে লেখার মতো অনেক জায়গা থাকে, কনসেপচুয়ালি আমরা অনেক কিছু লিখতে পারি। আচ্ছা, এটা নিয়ে আরো যদিও হেলথ কেয়ার ইস্যু নিয়ে চলে আসলো, আমাদের এই উইকে একটা ওয়েবিনার আছে আপনাদের সাথে, আমি এটার হোস্ট, আমি এটার মডারেটর হিসেবে কাজ করছি, অ্যারেঞ্জ করছি। This week Friday on 7 p.m. there will be a webinar on eyesight management and eye care on COVID-19 situation. আপনি এই যে আমার এই প্রবলেমটা খুব বেশি, আমি খুব হেলদি পারসন, মানে আমার চোখে মানে ভিজিবল আমার আসলে কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক হেলদি এখন পর্যন্ত রেখেছেন। তো আমার নিজের চোখে কোনোই সমস্যা নেই, অথচ এই করোনার সময় আমার আমার খুব রেগুলার বেসিসে আমার মাথা ব্যথা করে, সন্ধ্যার পরে দেখা যায় কি আমার খুব মাথাটা ব্যথা করে, চোখের চারপাশে ব্যথা করে। এটার রিজনটা আমি কি ফাইন্ড আউট করেছি, এটার রিজনটা আমি পেয়েছি হচ্ছে কি আমি প্রচুর, আমার স্ক্রিন টাইম অনেক বেশি বেড়েছে। সারাদিন আমি ল্যাপটপে কাজ করছি, ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে রেকর্ডিং, অফিসের মেইলস থাকে, অনেক কিছু হচ্ছে টেক কেয়ার করতে, এগুলো করতে যে দেখা যাচ্ছে যে আমি আমার নিজের মানে নিজে যে আগে দেখা যেত যে যেই সময় ফেস টু ফেস ক্লাস নেই, তার আমার একটা স্ক্রিনের দিকে আর্টিফিশিয়াল কোনো কিছুর দিকে তাকাতে, স্ক্রিন থেকে অলওয়েজ রেডিয়েশন আসছে, একটা ছোট স্ক্রিনের দিকে চোখের উপর প্রেসার দিয়ে আমার তাকিয়ে থাকতে হচ্ছে, তা আমি কিন্তু প্রবলেম ফেস করছি। এই প্রবলেমটা যে শুধু আমি ফেস করছি তা না, আমি ফিল করি আমার স্টুডেন্টরাও ফেস করছে। তো এইটা আমরা কিভাবে আসলে ম্যানেজ করতে পারি, যেহেতু আমাদের এখনো অনলাইন এডুকেশনেই আছি, আমাদের স্ক্রিন টাইমটা এরকমই থাকবে, তো সেইটার মধ্যে কিভাবে আমরা চোখের যত্ন নিতে পারি, কি করলে আমাদের আমাদের চোখের হ্যাম্পারটা হবে না, এটা নিয়ে আসলে আমাদের মেইনলি কিভাবে আমরা এই সময়টাকে ম্যানেজ করতে পারি এবং চোখের যত্ন নিতে পারি, এটার উপরে মেইনলি হচ্ছে কি ওয়েবিনারটা হবে। সো আপনাদের সব, আমি এক্সপেক্ট করবো যে আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট
এই প্রোগ্রামে থাকবে, যেহেতু আমি আরো মডারেটর এখানে। ঠিক আছে, তো এটার জুম লিংক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, ইনশাআল্লাহ এই প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। ম্যাম শুক্রবার সন্ধ্যা 7টায়? হ্যাঁ, শুক্রবার সন্ধ্যা 7টায়। এবং ওখানে একজন আপনার আই স্পেশালিস্ট আসবেন, উনি হচ্ছেন বাংলাদেশ মেডিকেল কলেজের প্রফেসর, প্লাস হচ্ছেন প্রাভা হেলথ কেয়ার উনি উনি হচ্ছেন কনসালটেন্ট হিসেবে আছেন। উনি ওইটাই বললাম যে ওনাকে দেখলেই চিনতে পারবেন, উনি হি ইজ ওয়ান অফ দ্য ফেমাস আই স্পেশালিস্ট ইন বাংলাদেশ। ওনাকে মাঝে মধ্যে আমি দেখি, বিভিন্ন ওয়েবিনারে আসেন। ঠিক আছে, সো উনি আসবেন, ডক্টর শাহেদ করিম চৌধুরী, শাহেদ হায়দার চৌধুরী, ওনার সাথে দেখা হবে। এবং আপনাদের ওখানে স্টেশনে থাকবে, আপনি চাইলে উনাকে কোশ্চেনও আস্ক করতে পারবেন, উনি ওনার মতো করে তো কিছুক্ষণ কথা বলবে, তারপরে সে মেইনলি এটা কোশ্চেন অ্যান্সার সেশন, বেশি আপনাদের প্রবলেম গুলো উনি সলভ করবে। ঠিক আছে, ওকে, এরপরে চলে যাব হচ্ছে যে ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম। আপনাদের প্রবলেম গুলো বলে এবং প্রত্যেকটা আমি এক্সপ্লেন করলাম, সো দোজ আর ভেরি ভ্যালিড ইস্যু, যে আসলে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এবং সেটা কিন্তু আমি আপনাদের ইস্যুস গুলোকে ভ্যালিড বলে দিচ্ছি এবং ভ্যালিড ইস্যুস গুলোই আসছি। তো আজকে দেখবো যে আমার বইয়ে কি বলছে। দেয়ার আর টু অপশন ইন ইয়োর বুক, এটা মেইনলি সোসিও ইকোনমিক ফ্যাক্টরের উপরে বেসিস করে দিয়েছে, যে মানে ইকোনমি, যেহেতু আমরা ইকোনমিক্স পড়ছি, সোসিও ইকোনমিক ফ্যাক্টরস এর উপরে আসে। ফার্স্ট ওয়ান ইজ দা, এই যে দেখেন বলছে, আমার চোখটা কেমন মানে হেজি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এই স্ক্রিনটার দিকে আমি তাকিয়ে আছি। তো এগুলো ম্যানেজমেন্ট আমিও কিভাবে করবো, আমিও এটা শিখবো আমার এই প্রোগ্রামটা থেকে। আচ্ছা, ফার্স্ট ওয়ান ইজ দা লস্ট ইনকামস এন্ড প্রোডাকশন। ইয়া, ধরে নিলাম যে বাংলাদেশে পপুলেশন ইজ লাইক 20 crore। এখন 20 crore মধ্যে আমরা জানি আমাদের হাফ অফ দা পপুলেশন আর ফিমেল। এখন আমি ধরে নিলাম ফিমেলরা কতই এখন কাজ করে। আমি যদি বাংলাদেশে 10 কোটি 10 কোটি না, একটু কমই ধরলাম, 8 কোটি ধরলাম ফিমেল আছে, 8 কোটির মধ্যে কি আপনি স্ট্রংলি বলতে পারবেন 5 কোটি মেয়ে কাজ করছে? নো ম্যাম। বলতে না পারবেন? ম্যাম। 2 কোটি? খুব জি ম্যাম। টেনে টুনে ম্যাম মানে, হতে পারে। হ্যাঁ 2 কোটি ম্যাম এটাই বলছি। হ্যাঁ 2 কোটি হতে পারে ম্যাম। আসতে পারে ম্যাম। 2 crore আসতে পারে, এবং সেটা কি তাও অনেক মানে ইন্ডিকেটরস গুলোকে হচ্ছে গিয়ে মেজার করে আমি এখানে 2 crore পিপল কে আমি এখানে বলতে পারি যে দে আর ডুইং জব। ঠিক আছে, ধরেন একদম গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে লো লেভেলের জব থেকে সব যদি কাউন্ট করি, ইনস্টিটিউশনাল মানে যেখানে তারা পেমেন্ট পাচ্ছে, এরকম ভাবে যদি হিসেব করি, তাহলে হয়তো ধরা যায় যে 2 কোটি মেয়ে কাজ করছে। তাহলে 1/4, অর্থাৎ মেয়েদের যা পপুলেশন আছে তার 1/4 মেয়েরা কাজ করছে, বাকি মেয়েরা কাজ করছে না। আচ্ছা, এখন ধরলাম এই 1/4 মেয়ে মাসে 1000 কোটি টাকা ইনকাম করে, 2 কোটি মেয়ে মাসে 1000 কোটি টাকা ইনকাম করে, 1000 কোটি। তাহলে যদি পুরো মেয়েগুলোই কাজ করতো, তাহলে কি এটার পরিমাণ 4000 কোটি টাকা হতো না, যেহেতু 4 গুণ মেয়ে আছে এর। 8 কোটি, ইয়েস মাত্র ম্যাম। 2 কোটি মেয়ে কাজ করছে। আচ্ছা, ঠিক একই ভাবে এই 2 কোটি মেয়ে যদি প্রতিদিন একটা করেও প্রোডাক্ট বানায়, তাহলে মাসে কি পরিমাণ প্রোডাক্ট, আমি একদম সিম্পল হিসাব করি, ধরেন এই প্রত্যেকটা মেয়ে যদি প্রতিদিন একটা করে প্রোডাক্ট বানায়, তার মানে হচ্ছে কি 2 কোটি প্রোডাক্ট বাংলাদেশে প্রতিদিন তৈরি হচ্ছে এই মেয়েদের দিয়ে বানানো। আমার কথাই চিন্তা করি, আমি প্রতিদিন 6 ঘন্টা ক্লাস নিচ্ছি, তার মানে আমি 6 ঘন্টা সার্ভিস দিচ্ছি। তাহলে আমি 2 কোটি মেয়ের মধ্যে পড়ছি, তাহলে 2 কোটি মেয়ে প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা করে সার্ভিস দিতে পারে। মানে আমি তো ডিরেক্টলি সার্ভিস দেওয়ার কথা বলছি, 6 ঘন্টার পরে তো আমার আরো এই যে ক্লাস, অফিসের মিটিং থাকে, আদার্স তো কাজ আছে, তারপর ডিরেক্ট যেটা সার্ভিস যেটা আমি দিচ্ছি। তাহলে যে মেয়েটা বাসায় বসে আছে, আমার অনেক ক্লাসমেটই আছে ফিমেল যারা কিছু করে না, সে কি আমার মতো এটা দিতে পারতো না? অবশ্যই, তাকে সেই সুযোগ দেওয়া হলে, সেইভাবে ট্রেন আপ করা হলে সে অবশ্যই দিতে পারতো। হয়তো তার স্কিল কিছু কম আছে, কিন্তু তা একেবারে যে আনস্কিল সে তো তা না। তো এই যে বলছে 2 কোটি মেয়ে প্রতিদিন 2 কোটি প্রোডাক্ট তৈরি করছে, তাহলে যদি 8 কোটি মেয়ে চলে আসতো, তাহলে কি সে 8 কোটি প্রোডাক্ট তৈরি করতে পারতো না? তাহলে এই যে এই মেয়েগুলো যখন আমি তাদেরকে জব ক্রিয়েশন করতে পারছি না, বা তারা কোনোভাবে তাদেরকে এমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসতে পারছে না, তারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, কি হচ্ছে সেক্ষেত্রে? সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার দেশ কি পটেনশিয়াল কিছু প্রোডাকশন লস করছে না? উৎপাদন ক্ষমতা আছে আমাদের, কিন্তু সেই উৎপাদনটা হচ্ছে না, এরকম একটা বিষয় হচ্ছে না? কজ যে মানুষগুলো এটা তৈরি করতো তারা তো কাজেই নাই, জব সেক্টরেই নাই, তাহলে কি জিনিসগুলো তৈরি হবে? হচ্ছে না। তাহলে একটা খুব পটেনশিয়াল লসেস এখানে চলে আসছে না? আমি কি পয়েন্টটা বোঝাতে পারি নাই?
ইয়েস ম্যাম, মানে বুঝতে পেরেছি। মেয়েরা যখন জি ওই ম্যাম, বুঝতে পারছি। আমি মেয়েদেরকে এক্সাম্পল দিচ্ছি, তারপরে ওভারঅল আসবো। তো যে মেয়েগুলো কাজে থাকার কথা ছিল তারা কাজে নাই, তাহলে তারা যখন যে মেয়েগুলোর কাজে থাকার কথা ছিল তারা কাজে নাই, আমি মানলাম, তাহলে কি হচ্ছে, তারা তো কিছুটা হলেও প্রোডাক্টিভ, কিছু হলেও আমার কিছু প্রোডাকশন করতে পারতো, তাহলে সেই প্রোডাকশন গুলো আমি হারাচ্ছি। তাহলে কি লস্ট অফ প্রোডাকশন আমি পাচ্ছি না এখানে, যখন আমি কিছু মানুষকে জব দিতে পারবো না, তারা আমার জবে আসতে পারবে না, তারা কোনোভাবে কাজ করতে পারছে না, তখন কি আমি কিছু হলেও কি প্রোডাকশন হারাচ্ছি না? এবার আসি, ওই দুই 2 কোটি মেয়ে প্রতিদিন ধরে নিলাম যে 10 টাকা করেও যদি ইনকাম করে, তাহলে তো 200 কোটি টাকা। তাহলে যদি আমি ওই 8 কোটি মেয়েকেই কাজে নিয়ে আসতে পারতাম, তাহলে 800 কোটি টাকা। তাহলে 8 কোটি মেয়েকে তো আমি কাজে নিয়ে আসতে পারছি না, তাহলে কি বাকি 600 কোটি টাকাটাকে আমার লস হচ্ছে না? 200 কোটি টাকা আমি ইনকাম করছি, বাকি 600 কোটি টাকা কি নষ্ট হলো, কারণ আমি তাদেরকে কাজে লাগাতে পারি নাই। এই যে বিষয়টা, এটা আমি তাদেরকে কাজে লাগাতে পারি নাই। তো এটাই হয় যখন আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস হয়, it will create a situation where we lost income। আমাদের জিডিপি, যেটা জিডিপি তে আমরা বুঝতেই পারছি, জিডিপি তে আমাদের প্রোডাকশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, প্রোডাকশনই হচ্ছে না, সো দ্যাট উই লস্ট ইনকাম, আমরা ইনকাম হারাই, আমরা খুব ভালোভাবে এখানে ইনকাম হারাই। এবং আরো যে বিষয়টা আমাদের এখানে এসে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু ইনকাম হারাচ্ছি, শুধু তাই না, আমরা কিন্তু খুব ভ্যালুয়েবল প্রোডাকশন হারাচ্ছি। যেমন আমাদের গার্মেন্টস সেক্টরে যদি মেয়েরা বেশি কন্ট্রিবিউশন করছে, মেয়েরা বেশি কাজ করে, সেখানে যদি আরো বেশি মেয়েকে আমি নিয়ে আসতে পারতাম, তার মানে হচ্ছে আরো বেশি প্রোডাকশন হতো, তার মানে আরো বেশি আমি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করতে পারতাম, আমার দেশ আরো বেশি ইনকাম করতে পারতো। এই সব কিছুই কিন্তু আমি হারাচ্ছি বিকজ অফ আমি সেই মেয়েগুলোকে ঘরেই রেখে দিচ্ছি, ঘরেই বন্দি করে রাখছি, আমি কিন্তু তাদেরকে অপরচুনিটিস গুলো দিতে পারছি না। So this is one of the important issue in which arises for unemployment. And also I can say when there is আচ্ছা, যখন বেশি unemployed থাকবে, which means they will lose their income। ইনকাম কমলে আমার যেটা হবে যে আমি কিন্তু হচ্ছে কি কনজাম্পশন কম করব, কনজাম্পশন কম হলে কি হবে, আমি কম কিনবো, কম কিনলে যেটা হবে যে বাজারে ওই প্রোডাক্টের ডিমান্ড থাকবে না, সো বাজারে কিন্তু ওভারঅল প্রোডাকশন অর্থাৎ সাপ্লাইও কিন্তু কমে যাবে। তো এটাও কিন্তু একটা বড় বিষয়, যে এটা কিন্তু লিভিং স্ট্যান্ডার্ড, সাপ্লাই কমা মানে আমি কম কেনা মানেও কিন্তু আমার লিভিং স্ট্যান্ডার্ড কমে যাবে, সাপ্লাই কমে যাচ্ছে। সো এটা কিন্তু ওভারঅল প্রত্যেকটারই ব্যাড ইম্প্যাক্ট আছে। অর্থাৎ আমি যে বলছি যে আমি আমাদের দেশের মেয়েদেরকে আমি ঘরে বন্দি করে রাখছি, ঘরে বন্দি করে না, মানে তাদেরকে আমি কাজের সুযোগ দিচ্ছি না। আমাদের দেশের ওয়ার্ক প্লেসটাই এমন, ইন সাম কেসেস এটা আসলে উইমেন ফ্রেন্ডলি না। আমি নিজে অফিসে যখন আসি, সিরিয়াসলি আই ফিল সো অকওয়ার্ড, লাইক রাস্তা দিয়ে হাঁটতে গেলেও বাংলাদেশে পুরুষদের দৃষ্টিভঙ্গি এতটাই বাজে, পুরুষদের দৃষ্টিভঙ্গি, সেটা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি কি কোনো এলিয়েন রাস্তা দিয়ে হেঁটে যাই। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা যে কোনো মেয়ের ক্ষেত্রে পুরুষদের দৃষ্টিভঙ্গি অনেকটা ক্ষেত্রেই বাজে। তো সেক্ষেত্রে আসলে কমফোর্ট ফিল জি করবে ম্যাম। না। এবং চাকরি ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয়। এটা হয়তো অনেক মেয়ে ভয়েস রেইজ করে, অনেকে করে না। চাকরি ক্ষেত্রে অনেক ধরনের হ্যারাসমেন্টের মেয়েরা শিকার হয়, সে কারণেও মেয়েরা অনেক ক্ষেত্রে চাকরি করতে যায় না। এই যে আমি বলছিলাম যে অফিসে আসবো, দেখেন পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টের যে অবস্থা, ইজ ইট উইমেন ফ্রেন্ডলি? কোনোভাবে এটা উইমেন ফ্রেন্ডলি? আমি নট ইভেন মেন ফ্রেন্ডলি। হ্যাঁ, সেটা বলতে পারেন। আমি আমি কালকে আমার একটা কাজ ছিল, মানে অনেক দূরে আমি গিয়েছি। তো এত দূরে গিয়েছি যে যেখানে এই যে বললাম যে উবার বা আদার্স কোনো ইয়াতে যাওয়ার সময় আমি বাসে করে যাচ্ছি, বাসে যাচ্ছি, তা আমার পাশে একজন বয়স্ক মহিলা, আমি ওনার পাশেই বসেছি। দেখেন, আমি দেখে প্রথমে একটা বয়স্ক মহিলার পাশে বসেছি। কেন বসলাম? বিকজ আমি জানি যে আমি যদি আমার পাশে যদি কোনো অপোজিট জেন্ডারের কেউ বসে, সে যেটা হবে পুরো রাস্তা আমার সাথে কথা বলতে বলতে যাবে। আমি কথা বলতে চাই বা না চাই এটা তার হেডেক না, সে আমার সাথে কথা বলতে থাকবে। এবং যেটা আমার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, আমি কারোর সাথে কথা না কমফোর্ট নাও হতে পারে, কিন্তু এটা তো তাদের হেডেক না, তারা কথা বলতে বলতে চায়। তা আমি দেখে একটা বয়স্ক মহিলা পাশে বসছে। তো আমি বাসে বসে ফিল করলাম যত মানুষ যাচ্ছেন সবাই একটা করে, মানে দরকার নাই
মানে ক্লোজলি দাঁড়ায় যাবে অথবা একটা ধাক্কা দিয়ে যাবে, তো এরকম। তো এটা আসলে অনেক মেয়ে টলারেট করতে পারে, অনেকে পারে না। তো এটা বলছি যে তো আমার তো সেই সুযোগও নাই, আমার সেই সুযোগটাও ক্রিয়েট করতে হবে। তো এইটার কারণেও কিন্তু অনেকটা রিজন থাকে যে মেয়েরা কিন্তু কাজ করতে ইন্টারেস্টেড হয় না। এরপরে আসি লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল। ইয়েস, এইটা যেটা যে করোনাকালীন সময়টা আরো বেশি হচ্ছে। যে ধরেন একজন এইচআর হেড অনেক বড় জব করতেন, করোনার কারণে তার জব চলে গেছে। তো জব চলে গেলে যখন যেটা হয় যে আমরা কিন্তু এক ধরনের হীনমন্যতায় ভোগা শুরু করি, একটা ডিপ্রেশন আমাদের মধ্যে অবভিয়াসলি বিল্ড আপ করে, একটা হীনমন্যতায় ভোগা শুরু করি। এবং আমার কাছে তখন মনে হতে পারে যে আমি হয়তো বা এই কাজটা করার যোগ্যতাই না, এই কারণে আমার চাকরি চলে গেল। বা এই জিনিসটা আমি আমার কিছু বন্ধুদের মধ্যে ডেভেলপ হতে দেখেছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ তাদের যাতে একটা রিজিকের ব্যবস্থা করে দেন, আমি অবশ্যই মন থেকে দোয়া করি সবসময় তাদের জন্য। দেখা গিয়েছে যে মাস্টার্স কমপ্লিট করার পরও তারা হয়তো হয় নাই, সরকার সবচেয়ে বড় খারাপ ডিসিশনটা তারা যেটা নিয়েছে, সরকারি চাকরির জন্য চেষ্টা করেছে। সরকারি চাকরির জন্য চেষ্টা করা, আমি এটাকে অবশ্যই খারাপ বলছি না। আমি একটা পার্ট টাইম জব করেও বা ছোটখাটো একটা কাজ করেও কিন্তু তার সাথে সাথে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারি। তারা যেটা করেছে ফুল টাইম হচ্ছে সরকারি চাকরির জন্য ইনভেস্ট করেছে। একটা সরকারি চাকরি হতে গেলে বিসিএস এর যদি বলে, ইটস এ লেন্দি প্রসেস, অ্যাটলিস্ট ইট নিডস 3 years টু কমপ্লিট অল দ্য প্রসিডিউর। তো এখন যার হলো ভালো কথা, বিসিএস এর জব হয় কত জনের, 2000, আচ্ছা একটু বেশি ধরলাম 5000। বিসিএস পরীক্ষা দেয় এখন প্রায় 4 লাখ স্টুডেন্ট, তো 4 লাখের মধ্যে মাত্র 5000 জব হচ্ছে, বাকিরা কোথায় যাবে? তো এই ক্ষেত্রে যেটা হয়, বাকিরা তারা তো আনস্কিলড বা আনপ্রফেশনাল, তারা কিন্তু দেখা যাচ্ছে চাকরিটা পাচ্ছে না। তাদের মধ্যে কিন্তু এক ধরনের যেটাকে বলা যায় যে হীনমন্যতা গ্রো করে, যে আমি জব পাচ্ছি না তার মানে কি তাহলে আমি কেপাবল না? বুঝতে পারছি। তো এই বিষয়টা হয় যে লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল। তো যখন আপনি অনেকদিন ধরে বেকার থাকবেন, দেখা যেত যে আপনি যে পরিমাণ এফিশিয়েন্ট ছিলেন, আপনার এফিসিয়েন্সি লেভেলটা লো হবে। এবং আমাদের পারিপার্শ্বিকতাটাই এরকম, আমি এটা বাংলাদেশের যে কোনো কান্ট্রি বেসিসে বলছি, আমাদের পারিপার্শ্বিকতাটাই এরকম। আমাদেরকে আমরা যেটা যখন একটা কিছু করতে পারি না, এটা আমাদের আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হয় যে তুমি তো এটা করতে পারো না। এই পারিপার্শ্বিকতার কারণেও দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের হিউম্যান ক্যাপিটালটাকে, পটেনশিয়াল হিউম্যান ক্যাপিটালটাকে লুজ করে ফেলি। যে কাজটা আমি খুব ইজিলি করতে পারতাম সেটা কিন্তু আমি করতে পারছি না। এই ধরনের সিচুয়েশন আমাদের মধ্যে কিন্তু চলে আসে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যদি সোসিও ইকোনমিক ফ্যাক্টর নিয়ে চিন্তা করি, তাহলে আমি এটাই বলবো যে সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার ইকোনমি তার পটেনশিয়াল ইনকাম লুজ করছে, আমার ইকোনমি তার পটেনশিয়াল হিউম্যান ক্যাপিটাল, অবভিয়াসলি দ্যাটস আ ফ্যাক্টর অফ প্রোডাকশন, তাই না? সো ভ্যালুয়েবল লেবার ফোর্স আমি লুজ করছি, হিউম্যান ক্যাপিটালটাকে আমি লুজ করছি, আমার হিউম্যান ক্যাপিটালটা হচ্ছে গিয়ে ডিপ্রাইভ হচ্ছে, এন্ড ফাইনালি যেটা হচ্ছে আমার প্রোডাকশন ফল করছে। সো আনএমপ্লয়মেন্টের কারণে কিন্তু এই প্রবলেম গুলো খুব স্ট্রিক্টলি একটা ইকোনমির জন্য দেখা দেয়। এই কারণেই কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করে যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে লোয়ার রাখতে। আচ্ছা, এখান থেকে কি কারো কোনো কোশ্চেন আছে বা কিছু অ্যাড করতে চান আমার সাথে? ম্যাম, আনএমপ্লয়মেন্ট রেটটা আরো কমতো যদি কেউ এন্টারপ্রেনার দিকেও ধাবিত হতো। হুম, এই ক্ষেত্রে সলিউশন হিসেবে আমরা কিন্তু এটাকে আনতে পারি যে আমাকে যে জব করতেই হবে, কারোর আন্ডারে কাজ করতেই হবে, এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসা। ঠিক আছে, আমি নিজেই জব ক্রিয়েটর হতে পারি, আমি নিজেই নিজের কাজটাকে তৈরি করে নিতে পারি, এই ধরনের মেন্টালিটি যদি আমাদের মধ্যে বিল্ড আপ করে, সেই ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্টটাকে আমরা অনেকাংশেই কমাতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে লেবার মার্কেট ইন্ডিকেটরস। এটা আমি আজকে পড়াবো না, এরপরে আমি চলে যাব হচ্ছে গিয়ে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, এটা আজকে পড়াবো। আর বাকিগুলো হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে যাব। তো টাইপস অফ আনএমপ্লয়মেন্টে যদি যাই, এখানে ম্যাথ করাতে হবে, তো এটা আমি নেক্সট ক্লাসে করাবো, এই জন্য আমি যাচ্ছি না। আমি 4 ধরনের আনএমপ্লয়মেন্ট পাবো: ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল এন্ড ন্যাচারাল। এগুলো সবই আপনার বইয়ে আছে, আমি এটা থেকে জাস্ট এখান থেকে কোট করে নিয়েছি।
frictional unemployment and another name of frictional unemployment is search unemployment. এই যে আপনি যখন গ্রাজুয়েট হয়ে যাবেন তখন এই ধরনের আনএমপ্লয়মেন্টে পড়বেন। So this kind of unemployment occurs when someone lose their job or he is under the process to finding another suitable job, or like you are a fresh graduate, you are searching for a new job. তো আমরা অনেক সময় দেখা যায় যে জব আমাদের লেবার ফোর্সটার কথাই যদি একটু চিন্তা করি, ওই যে যারা কাজ করতে চাচ্ছে তো ওটার কথাই যদি আমরা চিন্তা করি, দেখবেন যে এখানে সবসময় কিছু মানুষ থাকে যারা লেবার ফোর্সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারা ফ্রেশ গ্রাজুয়েট, কাজ শেষ পড়াশোনা শেষ করে আসছে, দেন জবে ঢোকার চেষ্টা করছে। আর একটা পার্ট থাকে যারা কিনা হচ্ছে গিয়ে জবে আছে কিন্তু তারা সেই জবটা নিয়ে স্যাটিসফাইড না, নতুন কোনো সুইটেবল জব খুঁজছে। এন্ড আর একটা পার্ট থাকে যারা হয়তো ফায়ার হয়ে গেছে বা তার কোম্পানি শাটডাউন হয়ে গেছে, সো সে অ্যানাদার জবের জন্য যাচ্ছে। এই ধরনের এই ক্ষেত্রে যে ধরনের আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস হয় সেটাকে আমরা বলে থাকি ফ্রিকশনাল অর সার্চ আনএমপ্লয়মেন্ট। দেন দ্য সেকেন্ড টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইজ, আমি যেটাকে বলছি যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্টে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে in some cases the structure of the economy or market has been changed, so for that purposes this kind of unemployment occurs. Say for example, আমরা যখন ছোট ছিলাম মনে আছে অফিসে গেলে দেখতেন যে টাইপিস্ট বলে একটা পজিশন থাকতো। জি ম্যাম, দেখেছি ম্যাম। ইয়েস ম্যাম। টাইপিস্ট আমরা যে অফিসে যেতাম না কেন টাইপ করে দিত, তাদের কাজই ছিল, তারা যে আনস্কিল তা কিন্তু না, টাইপিস্ট বলে একটা পজিশন থাকতো। এখন আর কোনো অফিসে গেলে টাইপিস্ট দেখতে পান? না ম্যাম, ওই মেশিনে এখন কাজ করে রাখা হয়। নিজেরাই ওয়ার্ড ফাইলে কাজ, তো নিজেরাই কাজ করতে পারেন, আমার তো দরকারই না, আমারটা তো আমি করছি, আর তারা নিজেরাই ওয়ার্ড ফাইলে সুন্দর কাজ করে ফেলতে হচ্ছে। তো টাইপিস্ট দরকার নেই, দে আর নট আনস্কিল, বাট মার্কেট স্ট্রাকচারটা এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে যে আমার এই ধরনের লেবার আর দরকার নাই, মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরো আসি, যেমন হচ্ছে গিয়ে একটা সময় আমাদের দেশে খুব বেশি বেবি ট্যাক্সি ছিল না, মনে আছে? ইয়েলো কালারের একটা সিএনজির মতো ছিল, সিএনজি বলছি যদি, বেবি ট্যাক্সি ছিল। এখন ধরেন যে শুধু বেবি ট্যাক্সি চালাইতে পারে, এখন আছে, ঢাকায় তো নাই, ঢাকায় নাই ম্যাম, ঢাকার বাইরে আছে। হ্যাঁ বেবি ট্যাক্সি ছিল। তো বেবি ট্যাক্সিতে যারা ওয়ার্কার ছিল তারা কি আনস্কিল? না তো, তাদের জব নাই। বা বেবি ট্যাক্সি ব্যবসা যারা করতো তারা তো মানে আনস্কিল না, কিন্তু এই বিজনেসটাই বন্ধ হয়ে গেছে, এই আমাদের স্ট্রাকচারেই না। তো এই যে এই ধরনের কোন একটা স্ট্রাকচারাল চেঞ্জের কারণে যদি আমার মার্কেটে কিছু পোর্শন মানুষ আনএমপ্লয়েড, দে আর নট আনস্কিল, বাট মার্কেটের যে স্ট্রাকচারাল চেঞ্জেস আসে এই কারণে আমার মার্কেট তারা দে উইল লুজ দেয়ার জব, এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। কারণ আরো একটা এক্সাম্পল হতে পারে, যেমন স্টিল ইন্ডাস্ট্রিতে একটা সময় স্টিল ইন্ডাস্ট্রিতে সব কাজই কিন্তু হিউম্যান রিসোর্স মানে ক্যাপিটাল দিয়ে হতো, আমরাই করতাম, মানে লেবাররাই করতো। পরবর্তীতে এখন স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আপনার কিন্তু এই অনেক জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে রোবট চলে আসছে, বা অটোমেটিক মেশিন যেটাকে আমরা বলি, অটোমেটিক ইনস্ট্রাকশন দিলেই হয়ে যাবে এইভাবে, কিন্তু অটোমেশন যেই বিষয়গুলো আছে সেগুলো চলে আসে। তো সেই কারণে আমি কিন্তু বলতে পারি না যে স্টিল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতো তারা আনস্কিল, বাট সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে তারা দে লুজ দেয়ার জব। আচ্ছা, এরপরে চলে আসে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এইটা যেটা হয় যে ডিমান্ড সাপ্লাইয়ের একটা সিচুয়েশনের কারণে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে কিছু লেবার তারা বছরের ওই সময় সব সময় জবটা লুজ করে, এই ধরনের আনএমপ্লয়মেন্টটাকে আমরা বলে থাকি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সে ফর এক্সাম্পল আমাদের দেশে আমরা মনে হয় জানি কৃষি শ্রমিক যারা, যেটা হচ্ছে উত্তরবঙ্গে খুব বেশি হয়, যেটাকে আমরা নাম দিয়েছিলাম একটা সময় মঙ্গা, এখন এটা অনেকটা কমে আসে। যখনই একটা ফসল তোলা হয়, কৃষি শ্রমিক যারা থাকেন, ফসলটা তোলার পরে তাদের কিন্তু কিছুদিন কাজ থাকে, কারণ এক জমি থেকে ফসল তোলার পরই জমিটাতে আবার নতুন করে ফসল বোনা যায় না, কিছুদিন জমিটাকে ফেলে রাখতে, পতিত রাখতে, আদারওয়াইজ ভালো ফলন পাওয়া যায় না। কিছু সময়ের জন্য তারা আনএমপ্লয়েড থাকে। এটা কি আমার কথার সাথে কি আমি কি ভুল বলছি? না ম্যাম, ঠিকই আছে। মানে এই যে সিচুয়েশনটা যেটা দেখা দেয় যে কৃষি শ্রমিক, একটু পরে আসেন 10 মিনিট পরে, হ্যাঁ, কৃষি শ্রমিক যারা তারা যে ওই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য
দেখেন ওই যে বললাম যে আমি তাকে কিন্তু আনএমপ্লয়েড, তার সে কিছুদিন পরে চাকরি পাবে, কিন্তু মানে কাজ পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে অগ্রহায়ণের শেষে যে সময় মঙ্গা হয় সেটা শীতের শুরুতে আপনার হচ্ছে গিয়ে সব জমির ফসল তোলা হচ্ছে, শীতের সময় তো কুয়াশা থাকে, তখন তো ফসল বোনা যায় না, ফসল বুনলেও সেটা হচ্ছে গিয়ে থাকবে না, ওই সময় কিন্তু তাদের কোনো কাজ থাকে না। ওই সময় বলে যে যেটা দেখা যায় মঙ্গা, মানে খাবারের কিছু থাকে না, কাজ করার কিছু থাকে না, তাদের হাতে টাকা থাকে না। এই যে সিচুয়েশনটা বললাম এটা কিন্তু তাদের দোষ না, কিন্তু ওই সময়ের জন্য তারা কাজটা হারাচ্ছে। তো এবং বছরের একটা নির্দিষ্ট সময় তাদের ওই কাজটাই থাকে না। তো এই যে সিচুয়েশনটা, এটাকে আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলছি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিতে, যে ব্রিক ফিল্ডে যারা কাজ করে, আপনারা কি এটা জানেন ব্রিক ফিল্ডে যারা কাজ করে তাদের যে রেইনি সিজনে কোনো কাজ থাকে না, শুধু শীতের মৌসুমে কাজ হয়। হ্যাঁ, তো শুষ্ক সময়ে কাজ হয়, কাজ হচ্ছে গিয়ে আমার তো ইটটা বানিয়ে ফেলে রাখা যাবে না, ইটটা পুড়াতে হবে। তো বর্ষাকালে তো ইট পোড়ানো সম্ভব না, ইট পোড়ানো সম্ভব না, এবং ইটটা হচ্ছে গিয়ে মানে রোদ তো নাই, তা আমি কিভাবে করব। একইভাবে উইন্টারেও কিন্তু অনেক ক্ষেত্রে তারা বসে থাকে, তো তাদের কাজটা হয় যখন খুব কড়া রোদ থাকে, তখন তারা ব্রিক ফিল্ডে কিন্তু কাজ করে। সো ওরাও যে আনএমপ্লয়েড, মানে সরি মাই মিস্টেক, ওরাও যে আনস্কিল তা না, বাট তাদের কিন্তু কিছু সময়ের জন্য কাজ থেকে স্টপ থাকতে হয়। তো এই যে এই ধরনের আনএমপ্লয়মেন্ট গুলোকে আমরা বলে থাকি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ফাইনালি যে আনএমপ্লয়মেন্টটা আছে সেটাকে আমরা ন্যাচারাল বলি, যখন এই সাইক্লিক্যাল, স্ট্রাকচারাল বা ফ্রিকশনাল, এই তিনটা আনএমপ্লয়মেন্টের মধ্যে দুটা বা তিনটাই একটা ইকোনমিতে বর্তমান থাকবে, তখন সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ সবগুলোই আছে বা দুইটা বর্তমান আছে। ফ্রিকশনাল তো সবসময় একটা ইকোনমিতে থাকবে, বিকজ সবসময় কিছু স্টুডেন্ট জব মার্কেটে আসা শুরু করবে, কিছু স্টুডেন্ট বের হয়ে যাবে, কিছু মানুষ নতুন জবের জন্য সার্চ করবে, কিছু মানুষ ফায়ার হবে, এটা খুব ন্যাচারাল প্রসেস একটা ইকোনমি, এটাকে খারাপ ভাবে দেখার কিছু নেই। তো এই কারণেই কিন্তু এটা থাকে, এই জন্য বললাম ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কিন্তু সব ইকোনমিতেই আমরা দেখতে পাবো, এটাই হচ্ছে ব্যাপার। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। যদি কোনো কোশ্চেন করতেন যে ক্লাসিফিকেশন গুলো নিয়ে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি আচ্ছা ফ্রিকশনালটা আরেকবার বলবো। ফ্রিকশনালটাতে আমি বলেছিলাম হচ্ছে গিয়ে যে এই আনএমপ্লয়মেন্টের আরেকটা নাম হচ্ছে সার্চ আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি জব সার্চ করছেন, আপনি নতুন কোনো জবের জন্য সার্চ করছেন, হয়তো সুইটেবল জব পাচ্ছেন না, অথবা হচ্ছে গিয়ে আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি জব মার্কেটে চলে আসেন, নতুন জব জয়েন করতে যাচ্ছেন, অথবা আপনি একটা জব করছেন, সেখান থেকে আপনার সেই জব পছন্দ না, আপনি নতুন জব করতে চান। এই ধরনের সিচুয়েশন গুলোকে আমরা সাধারণত ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলি, সার্চ আনএমপ্লয়মেন্ট, যে নতুন আনএমপ্লয়মেন্ট সার্চ করছি, এখানে আপনি আনস্কিলড না, আনপ্রফেশনাল না, জাস্ট আপনার নতুন জব দরকার, এই ধরনের সিচুয়েশন হচ্ছে। হ্যালো ম্যাম, জি জি জি, কর্পোরেট এমপ্লয়ি অথবা কর্পোরেট জব, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করবেন ম্যাম। কর্পোরেট এমপ্লয়ি এন্ড কর্পোরেট জব, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবেন স্যার, আমি ওই ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা, একটু লেন্দি হবে এই জন্য বললাম। ঠিক আছে, আমি তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আমি এটা অ্যানসার দিব, এটা নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? ওকে, সো প্লিজ রেসপন্স টু ইউর অ্যাটেন্ডেন্স। মোহাম্মদ জাওয়াদ হোসেন। Yes, ma'am. এস এম তাহসিনুল ইসলাম। Yes, ma'am. তৌহিদ আহমেদ। Yes, ma'am. আবির হোসেন জোয়াদ্দার। শাহিনুর। Yes, ma'am. বিপুল চাকমা। ম্যাম আসি ম্যাম। ওকে, মাসুদ রানা। Yes, ma'am. মোনায়েম হোসেন। রিয়াসাত নূর শাফিন। মোহাম্মদ শাফিন আসছেন? জি ম্যাম। মোহাম্মদ সালমান ভুইয়া। রাকিবুল হাসান। Yes, ma'am. সাইফুল ইসলাম সাগর। Yes, ma'am. তাইবা তাসনিম। মোহাম্মদ জামিউল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, জামিউল কোনো প্রশ্ন করলেন না? আমি করতেন তো, অন্যরা করতেছে, আমার কি করা? আচ্ছা, সাইম আহমেদ হিমেল। Yes, ma'am. অঙ্কন কাদির। Yes, ma'am. শাহরিয়ার আহমেদ ইমন।
শেখ শাহরিয়ার আলম, নাইম হাসান হৃদয়, Yes, ma'am. মোহাম্মদ জুবায়েদ হোসেন জিহাদ, Yes, ma'am. মোহাম্মদ রাসেল আলী, Present, ma'am. মোহাম্মদ জিহান সাদিক, Yes, ma'am. শরীফ, নাফিস তাজমিম দীপ, শ্রাবন্তী, Yes, ma'am. ফারিয়া আক্তার স্বর্ণা, নাইমুর রহমান, Yes, ma'am. নাইমুর রহমান আছেন না? ওকে। আফিয়া ফারজানা, আফিয়া ফারজানা, আফিয়া যদি থাকেন অ্যাটলিস্ট মাইক্রোফোন করে হ্যান্ড রেজ করেন তাহলেও দেখা যাবে। মৌমিতা ইসলাম, মোহাম্মদ সোহানুর রহমান, জাহিদ হোসেন, তামান্না নুসরাত সুমাইয়া, Yes, ma'am. আবুল হাসান লিমন, আবির আহমেদ সফল, Yes, ma'am. সাজ্জাদ হাসান, Present, ma'am. ইগধা আক্তার ময়না, Present, ma'am. এস.এ.এম. মাহফুজুল হক, Yes, ma'am. কাজী তানজিরুল ইসলাম, মোহাম্মদ শেখ সজীব, Yes, ma'am. শাহেদ আলম, Present, ma'am. আচ্ছা শাহেদ আলম আছেন, তানজুম আক্তার, Yes, ma'am. সাইয়েদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত না ছিলেন? Yes, ma'am. মোহাম্মদ হাসানুল Yes, ma'am. জামান, আছি তো। হ্যাঁ দিয়েছি। মোহাম্মদ হাসানুল জামান, হাসান নাই। মোহাম্মদ আবরার শাফি, মোবায়েদ হোসেন রেজা, Yes, ma'am. আছি। ওকে। মোহাম্মদ আবু রাসেল পারভেজ, Yes, ma'am. সুমাইয়া আক্তার লুবনা, তাহরিমা ইসলাম, Present, ma'am. আহমাদুল্লাহ, Yes, ma'am. আল ইমরান। ওকে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস উই হ্যাভ আওয়ার ম্যাম আমি শরীফ, আমাকে ডাকা হয়নি। শরীফ ডেকেছি তো। ম্যাম আবির আহমেদ সফল একটু দেখেন তো। আবির আহমেদ সফলও ডেকেছি। Ma'am. ম্যাম সকলকে জি 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 বলেন। আমাকে দেওয়া হয়েছে। জি দিয়েছি, আহমদুল্লাহ ma'am, দিয়েছি। আচ্ছা ma'am, নাইম হাসান হৃদয়, জি বলেন স্যার। ম্যাম গত ক্লাসটা করছিলাম বাট প্রেজেন্টটা দিতে পারি নাই ম্যাম। নাইম হাসান হৃদয়, হ্যাঁ একটু লেটে ঢুকছিলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আছে। নাইম হাসান হৃদয় না, লাস্ট ক্লাসটা একটু লেটে ঢুকেছিলেন। জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ফর নেক্সট ক্লাস টেস্ট। আমি যেটা চেষ্টা করব, চেষ্টা তো না আমার, হয়তো আমি এখন এটা চিন্তা করছি, হয়তো আমি কোশ্চেনটা গুগল ফর্মেই দিব। অনেক ক্ষেত্রে আমি এটা করতে পারি, হয়তো ম্যাথসটা যেটা আমাদের ম্যাথসটার জন্য আমি আলাদা একটা হয়তো একটা ফাইল আপলোড করে দিতে পারি, যদি দেখি যে ম্যাথটা গুগল ফর্মে দেওয়া যাচ্ছে না। জি ম্যাম, সেটাই বেটার হবে ম্যাম। এক্সট্রিম কেস যদি এমন হয় যে ম্যাথসটা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই শুনছেন আমার কথা? এক্সট্রিম Yes, কেসে ma'am. আমার এমন হতেই পারে যে আমি হয়তো ম্যাথসটা, কারণ আমি একটা টেবিল আকারে দিব, এখন একটা টেবিল কিভাবে আসলে আমার বিয়াতে আসবে আই ডোন্ট নো। তো সেই ক্ষেত্রে আমি হয়তো একটা ফাইল অ্যাড করে দিতে পারি, মানে আলাদা একটা ফাইল অ্যাড করা থাকবে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আমি কোশ্চেন এইভাবে বলে দিব, অ্যান্সার টু দা, মানে ওটা তখন আপনাকে ওই গুগল ফর্মে একটা ফাইল আপলোডের অপশন দিয়ে দিব আমি। বুঝতে পেরেছি? গুগল ফর্মে একটা আলাদা ফাইল আপলোডের অপশন থাকবে, আপনি জাস্ট অ্যান্সারটা করে যে ছবিটা আপলোড করে দিবেন গুগল ফর্মে, কিন্তু আমি কোশ্চেনটা হয়তো একটা টেবিল আকারে আমি আপনাদের আলাদা করে একটা ফাইল দিয়ে দিব। বুঝলেন? যদি এরকম হয়, আর আদারওয়াইজ যদি ছোট ছোট টেবিল করে দেওয়া সম্ভব হয় তাহলে আমি সেটাও চেষ্টা করব দিতে। ম্যাম খাতায় লিখে দিব না ওয়ার্ডে করলেও হবে? ওয়ার্ডে করলে হবে, খাতায় লিখে দিলেও হবে, আমি সবকিছুই অ্যাকসেপ্ট করি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু গুগল ফর্মে দেওয়া মানে হচ্ছে কি, গুগল ফর্মে অ্যান্সার করতে হবে, গুগল ফর্মে ফাইল আপলোডের অপশন থাকে, আমি সেটা বললাম। তখন ওই খাতায় লিখে ছবি তুলে ফাইলটার সাথে অ্যাটাচ করে দিবে, এটাই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমাদের ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।